লীলাবতী তার দুই ছেলে অমিত এবং সুজয়ের একসাথে বিয়ে দেয়। তবে অমিতের সঙ্গে সুস্মিতার অ্যারেঞ্জ ম্যারেজ হয়, অন্যদিকে সুজয়ের সঙ্গে পিউয়ের লাভ ম্যারেজ হয়। সুজয় যেহেতু নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে তাই সে অত্যন্ত খুশি হয়। তবে লীলাবতী দেবী এই বিয়েতে রাজি না থাকলেও সুজয় জোর করেই পিউকে বিয়ে করে। বিয়ের পরের দিন সকালবেলা সুস্মিতা স্নান করে রান্নাঘরে চলে যায়। সে সবার জন্য রান্নাবান্না করে এবং অমিতের জন্য খাবারের প্লেট সাজিয়ে খাবার পরিবেশন করে। ওগো, কোথায় গেলি গো? শুনছো? তাড়াতাড়ি এসো, তোমার জন্য খাবার বেড়ে দিয়েছি। বেশি দেরি করলে কিন্তু খাবার ঠান্ডা হয়ে যাবে, আবার ঠান্ডা ঠান্ডা খাবার খেতে একটুও ভালো লাগবে না। সুস্মিতার এরকম ভালোবাসার ডাক শুনে শ্বশুরবাড়ির সকলে খুবই ইমপ্রেস হয়। অমিতও খুবই খুশি হয়। কি ভালো বৌমা আমার, দেখো আজকালকার মেয়েরা স্বামীকে নাম ধরে ডাকে, মান সম্মান দেয় না। যা, তোমার বাবা মা তোমাকে ভালো সংস্কার দিয়েছে, তুমি আমার ছেলের নাম ধরে ডাকছো না, এতেই আমি খুব খুশি হয়েছি। শাশুড়ি মায়ের কথা শুনে সুস্মিতা খুবই খুশি হয়। ঠিক এমন সময় লীলাবতী দেবীর ছোট বৌমা অর্থাৎ পিউ একটা হাফ প্যান্ট এবং টি শার্ট পরে বাইরে বেরিয়ে আসে। পিউ যখন সুজয়কেও খাবার টেবিলে বসে থাকতে দেখে তখন সে খুবই রেগে যায়। এই সুজয়, তুই আমাকে ছেড়ে খেতে বসে গেলি? তুই তো বলেছিলি বিয়ের পর আমাকে ছাড়া একটা দানাও মুখে তুলবি না, এদিকে আমাকে রেখে দিয়ে ভালো মন্দ খাওয়া শুরু করে দিয়েছিস। দাঁড়া, তোর একা খাওয়া বের করছি। এই বলে পিউ সুজয়ের প্লেট থেকে লুচি এবং আলুর দম তুলে খেতে শুরু করে দেয়। আসলে পিউ এবং সুজয় ছোটবেলার বন্ধু ছিল, তাই পিউ সবসময় সুজয়কে তুই তোকারি করেই কথা বলতো। বিয়ের পর সুজয় পিউকে তুমি বলা শুরু করলেও পিউ নিজের অভ্যাস এখনো পর্যন্ত পাল্টাতে পারেনি। তাই পিউয়ের এরকম ব্যবহারে সুজয়ের বাড়ির লোকেরা ভীষণই আশ্চর্য হয়ে যায়। তারা স্বপ্নেও ভাবতে পারেনি নতুন বউ রান্নাবান্না করার বদলে তার নতুন বরের প্লেট থেকে খাবার দাবার খাবলে খেয়ে নেবে। কি অনাসৃষ্টি কাণ্ড! তোমার লজ্জা করছে না? তোমার বরকে তুমি নাম ধরে রাখছো, আবার ওর প্লেটের খাবারগুলো খেয়ে নিচ্ছ। কি হ্যাংলা মেয়ে তুমি! জীবনে কোনোদিনও খেতে পাওনি? তোমার বাবা মা তোমাকে খেতে দেয়নি? আরে আরে পিউ, তুমি কি করছো? তোমার যদি খিদে পায় আমি তোমাকে আলাদা করে লুচি আলুর দম বেড়ে দিচ্ছি। তুমি সুজয়ের প্লেটের খাবারটা খাচ্ছ কেন? ছেলেটা এখনই অফিসে যাবে। এমনিতেও সুজয় তোমার হাতে রান্না খাওয়ার জন্য বসেই ছিল, কিন্তু তুমি ঘুম থেকে উঠছো না দেখে আমি ওকে জোর করে বললাম খেয়ে নিতে। ইস, আমি আমার বরের প্লেট থেকে খাবো না তো কার প্লেট থেকে খাবো? যত সব। এই সুজয়, তুই ওদের কিছু বলছিস না কেন? তুইও কি ওদের দলে নাকি? বাবা, বিয়ের আগে আমার জন্য মরতিস, আর এখন তো মনে হচ্ছে তুই আমাকে চিনতেই পারছিস না। এই বলে পিউ সুজয়ের মাথায় দুটো গাঁটটা মারে। সুজয় পিউয়ের ভয়ে তাকে সাপোর্ট না করে আর পারে না, কারণ পিউ যতই অমানবিক হোক না কেন সুজয় পিউকে খুবই ভালোবাসে। তাই সুজয় ভয়ে ভয়ে বলে ওঠে, আরে আমার বউ আমার প্লেট থেকে সামান্য খাবার খেয়েছে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তোমরা বড্ড বাড়াবাড়ি করো। পিউর যদি ইচ্ছা হয় তাহলে পিউ আমার কাছ থেকে খাবার খাবে, তোমরা পিউকে কোনো কথা বলবে না, বুঝেছো? এই কথা শুনে পিউ খুবই খুশি হয়, কিন্তু পিউয়ের শ্বশুরবাড়ির লোকেরা খুবই অবাক হয়। এমনকি সুস্মিতাও পিউয়ের এরকম সাহস দেখে বড্ড বিরক্ত হয়। কিছুক্ষণ পর সুজয় অফিসে বেরিয়ে যায়। এদিকে পিউ ঘর সংসারের কোনো রকম কাজে হাত লাগায় না, সুস্মিতা নিজেই সমস্ত কাজকর্ম করে। বিকেলবেলা অমিত বাড়িতে ফিরলে সুস্মিতা সঙ্গে সঙ্গে অমিতের হাতে একটা শরবতের গ্লাস ধরিয়ে দেয়। এই নাও, বাইরে যা গরম পড়েছে, তুমি আগে শরবতটা খেয়ে নাও, তারপর জামা কাপড় চেঞ্জ করে স্নান করে নিও। আমি বিকেলবেলা তোমার জন্য মিক্স চাউমিন বানিয়েছি। মা বলছিল তুমি নাকি মিক্স চাউমিন খেতে খুব ভালোবাসো। বাবা, তুমি আমার এত খেয়াল রাখো। যাক, তোমাকে বিয়ে করে আমার কোনো রিগ্রেট নেই। অবশ্য আমিও তোমার জন্য অফিস থেকে ফেরার সময় একটা চকলেট নিয়ে এসেছি, এই নাও। এই বলে অমিত একটা চকলেটের বাক্স সুস্মিতার হাতে দেয়। এমন সময় সেই দৃশ্য পিউয়ের চোখে পড়ে। কিছুক্ষণ পর যখন সুজয়ও ঘেমে নিয়ে অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখনই পিউ সুজয়ের শার্টের পকেট, অফিসের ব্যাগ এবং প্যান্টের পকেট হাতড়াতে শুরু করে দেয়। ঘরে বউ আছে জানা সত্ত্বেও হাতে করে কিছু আনা যায় না। ওই দেখ, তোর দাদা বৌদির অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পরও অফিস থেকে ফেরার সময় তোর দাদা গিফট এনেছে। আরে পিউ, এসব তুমি কি করছো? আমি এখন বাইরে থেকে এলাম, আমাকে একটু বসতে দাও। এসব কি পাগলামি শুরু করেছো? আর তুই আমার জন্য ফাঁকা হাতে বাড়িতে এসেছিস? তোর লজ্জা করে না? যা, এখনই গিয়ে আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। পিউ, সুজয় তো ক্লান্ত হয়ে এখনই অফিস থেকে বাড়ি ফিরেছে, ওকে এখন একটু রেস্ট করতে দাও। তোমার যদি এতই কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে তুমি তো অনলাইনেও অর্ডার করতে পারো।
এত কষ্ট করে ছেলেটাকে দোকানে পাঠানোর কি দরকার আছে? বাবা, আমার বরের জন্য দেখছি তোমার দরদ একেবারে উতলে উঠছে। নিজের চরকায় তেল দাও। আমার বরের কোথায় কষ্ট হচ্ছে না হচ্ছে তোমাকে দেখতে হবে না। কি হলো সুজয়, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোকে আমি যেতে বললাম না? তুই আমার কথা শুনবি নাকি তোর বৌদির কথা শুনবি? বউয়ের কাছে বকা শুনে সুজয় বাধ্য হয়ে কোল্ড ড্রিঙ্কস আনতে চলে যায়। এভাবে ধীরে ধীরে বিয়ের পর পিউয়ের ব্যবহার আগের থেকে 100 গুণ বেশি খারাপ হয়ে ওঠে, কিন্তু সুজয় চাইলেও তাকে কিছু বলতে পারে না। দেখতে দেখতে এভাবে আরও কিছুদিন কাটে। একদিন পিউ তার বান্ধবীদের শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করে। আয় আয়, কতদিন বাদে তোদের সবার সঙ্গে দেখা হলো। সেই কলেজের শেষে সবাই এসেছিলি, আর আমার বিয়েটা তো এমন ভাবে হয়েছে যে কাউকে আর নিমন্ত্রণ করতেই পারিনি। যাই হোক, তার বদলে আজকে আমার শ্বশুর বাড়িতে তোদেরকে আমি পার্টি দিচ্ছি। হ্যাঁ, সেই বরং ভালো করেছিস। এতে করে তোদের শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গেও আমাদের আলাপ হয়ে যাবে, আবার পার্টি করে আনন্দও করা হবে। কই তোর বরকে ডাক দেখি, একটু আলাপ করি। সুজয়, এই সুজয়, উফ, কোথায় গেল কি জানি। এখনই তো এখানেই ছিল। আমার বরটা যে থেকে থেকে কোথায় গায়েব হয়ে যায় তার কোনো ঠিক নেই। যাই হোক, আজকে কিন্তু আমি আমার বরের হাতে স্পেশাল চিকেন ললিপপ খাওয়াবো। আমার বর খুব ভালো চিকেন ললিপপ বানাতে পারে। এই বলে পিউ নিজের ঘরে গিয়ে দেখে সুজয় একটা মিটিংয়ে ব্যস্ত আছে, কিন্তু তবুও পিউ সেখান থেকে সুজয়কে কলার ধরে বাইরে নিয়ে আসে। আরে পিউ, তুমি কি করছো? আমি অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ব্যস্ত আছি। যাও এখান থেকে, চলে যাও। কি করছোটা কি? সবাই দেখতে পাচ্ছে তো। পিউ, কি হচ্ছেটা কি এসব? ওসব চাকরি বাকরি পরে করবি, আগে বড় হওয়ার ডিউটিটা পালন কর। চল চল, আমার জন্য চিকেন ললিপপ বানিয়ে দিবি। আমার বন্ধুরা কখন থেকে ওয়েট করে বসে আছে। আমি তোকে 10 মিনিট ধরে ডেকেই যাচ্ছি, কিন্তু তোর তো কোনো সারা শব্দ নেই। তোর জন্য আমার মান সম্মানটাই চলে যাবে। এমন সময় ল্যাপটপে ভিডিও কলে থাকা সুজয়ের ম্যানেজার সেই দৃশ্য দেখে ফেলে। এই যে মিস্টার সুজয়, তোমাকে না আমরা বলেছিলাম কোনো কোয়াইট জায়গায় মিটিংটা করতে? বারবার মিটিং এ এসে ইন্টারাপশন করছে। ওনাকে বলো তুমি এখন এই মিটিংটা সেটা যেতে পারবে না। উফ, ডিসগাস্টিং। এই যে, আপনি একদম চুপ করে থাকুন, বেশি বকর বকর করবেন না। আজকে তো সুজয়ের ছুটি আছে, তাহলে সুজয় কেন অফিসের কাজকর্ম করবে শুনি? অফিসের কাজ অফিসে হবে। সুজয় এখন বাড়িতে আছে, তাই সুজয়কে এখন আমার কথা শুনতে হবে। আপনি ওর অফিসের বস হতে পারেন, কিন্তু এখানে আমি সুজয়ের বস। এই বলে পিউ কলটা ডিসকানেক্ট করে দেয় এবং তখনই সুজয়কে রান্নাঘরে দিয়ে আসে। ঠিক এমন সময় সুস্মিতা রান্নাঘরে গিয়ে সুজয়কে দেখে অবাক হয়ে বলে, আরে সুজয়, তুমি এখানে? তুমি কি কোল্ড কফি খাবে? আসলে আমি তোমার দাদার জন্য কোল্ড কফি বানাতে এলাম, তুমি খাবে নাকি? সুস্মিতার মুখে এমন কথা শুনে সুজয়ের বড্ড খারাপ লাগে, কিন্তু সুজয় মুখে কিছু বলতে পারে না, কারণ বিয়ের পর সুজয় নিজের বউয়ের থেকে কফি খাওয়া তো দূরের কথা, সামান্য ভালো ব্যবহার পর্যন্ত পায় না। থাক বৌদি, আমার আর কোল্ড কফি খাওয়ার সময় কোথায়? আমাকে এখন আবার মহারানীর জন্য চিকেন ললিপপ বানাতে হবে। দেরি হলে যদি আমাকে মারধর করতে আসে। থাক বাবা, আমি এখন কাজে লেগে পড়ি। এই বলে সুজয় চিকেন ললিপপে জোগাড় করতে শুরু করে দেয়। অন্যদিকে পিউ নিজের কলেজের বান্ধবীদের সঙ্গে গল্পে মেতে থাকে। কিছুক্ষণ পর সুজয় যখন চিকেন ললিপপ নিয়ে বাইরে যায়, তখনই পিউয়ের এক বান্ধবী বলে ওঠে, কি ব্যাপার জামাইবাবু, শুনলাম আপনি নাকি হাই স্কুলে থাকতে সবসময় পটি করে ফেলতেন, আবার বিছানায় শুশু করে ফেলতেন। এখনো কি সেরকম করেন নাকি? তাহলে কিন্তু খুব সমস্যা। আমাদের পিউ কিন্তু একদম বাজে গন্ধ সহ্য করতে পারে না। মানে না, একবার আমার পেট খারাপ করেছিল তো, তাই ওই রকম হয়ে গিয়েছিল। আসলে ভুল করে বলে ফেলেছে। আমি তো ছোটবেলায় এরকম করতাম, এখন তো বড় হয়ে গেছি। আর বলিস না, এই সুজয়ের পেটে এত গ্যাস হয়, আমি তো ঘরে থাকতেই পারি না। সারাক্ষণ আমি ঘরের মধ্যে রুম ফ্রেশনার ছড়াতে থাকি, কিন্তু ওই যে কি আর করা যাবে, শখের ছেলেকে বিয়ে করেছি, তাই এসব তো একটু সহ্য করতেই হবে। পিউয়ের কথা শুনে সুজয়ের ভীষণই লজ্জা পেয়ে যায়। অন্যদিকে পিউয়ের বান্ধবীরা সুজয়ের উপর ভীষণই হাসাহাসি করতে থাকে। তবুও পিউ সুজয়কে দিয়ে সমস্ত খাবার দাবার সার্ভ করায়। সুজয় কিছুই বলতে পারে না, কিন্তু কিছুক্ষণ বাদে সুজয় যখন নিজের ইমেলটা চেক করে, তখন সে বুঝতে পারে তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। এ কি, আমার 40 লাখ টাকা প্যাকেজের চাকরিটা চলে গেল? পিউ, তোমাকে আমি বারবার বলেছিলাম আমাকে ডিস্টার্ব করো না। তোমাকে কে বলেছিল আমাকে জ্বালাতন করতে? তুমি কি নিজে তোমার বান্ধবীদের জন্য খাবার অর্ডার করতে পারতে না? দেখলে তো, তোমার ওই অসভ্যতার জন্য আমার চাকরিটা চলে গেল। সুজয়ের কথা শোনার মতো সময় পিউয়ের কাছে থাকে না, কারণ পিউ তখন তার বান্ধবীদের সঙ্গে মদ খেয়ে নেশার ঘোরে পড়ে থাকে। সে সুজয়ের কোনো কথা শুনতে পায় না। সুজয় কোনো উপায় না পেয়ে ম্যানেজারকে বলে নিজের চাকরিটা বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ম্যানেজার সুজয়কে স্পষ্টভাবে জানিয়ে দেয়
সে আর সুজয়কে কোনো রকমভাবে হায়ার করতে চায় না। পরের দিন সকালবেলা, হা করো, এই দই চিনিটা খেয়ে নাও, আজকে তো তোমার প্রেজেন্টেশন আছে। বাড়ি থেকে কোথাও বেরোনোর আগে দই চিনি খেলে তোমার যে কোনো কাজ শুভ হবে। এই বলে সুস্মিতা অমিতকে দই চিনি খাইয়ে দেয়। অন্যদিকে পিউ সকালবেলা সাজগোজ করে কোথাও যেন যাওয়ার জন্য তৈরি হয়, যা দেখে সুজয় বলে, পিউ, তোমার আজকে কোথাও যাওয়া হবে না। তুমি আমাকে না বলে কোথায় যাচ্ছ? তুমি কি জানো না তোমার জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেছে? তোমার তো দেখছি সামান্য অনুতাপটাও নেই। কিসের অনুতাপ? আমি আবার অনুতাপ করার মতো কি করেছি? আর এমনিতেও আমি কোথায় যাব না যাব সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। আমি আজকেই তোমাকে ডিভোর্স দেবো। তোমার মতো স্ত্রী থাকার চেয়ে না থাকাই ভালো। মা আমাকে আগেই তোমাকে বিয়ে করতে বারণ করেছিল, কিন্তু আমি কারোর কোনো কথা না শুনে তোমাকে বিয়ে করেছি, আর ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তোমার জন্য আমার চাকরি, মান সম্মান সব গেছে। ছি, মানুষ মনে হয় নিজের শত্রুর সঙ্গেও এতটা খারাপ ব্যবহার করে না যতটা তুমি নিজের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো। সুজয় এত কষ্ট করে একটা চাকরি পেয়েছিল, তাও তুমি সেই চাকরিটা নষ্ট করে দিলে। আবার সুজয়কে তুমি এরকম তুই তোকারি করে মুখে মুখে কথা বলছো। তোমার লজ্জা করে না? তুমি তোমার বরকে একটু সম্মান দিতে পারো না? এমন কথা শুনে পিউয়ের খুবই খারাপ লাগে। আসলে আমি তো সুজয়ের সঙ্গে মজা করতাম, আমি ভাবিনি সুজয় ব্যাপারটা এত সিরিয়াসলি নেবে। সুজয়, তুই তো জানিস, মানে সরি, তুমি তো জানো আমি তোমার ছোটবেলার বন্ধু। এভাবে তুমি তুমি করে কথা বলতে আমার ভীষণ লজ্জা লাগে। আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। পিউ বারে বারে ক্ষমা চাইলে সুজয় অবশেষে তাকে ক্ষমা করে দেয়। ধীরে ধীরে পিউ নিজেকে শুধরিয়ে একেবারে সংসারী করে তোলে। এখন সে সুজয়কে কখনোই অসম্মান করে না। 2-1 মাসের মধ্যে সুজয় আবার অন্য ভালো একটা চাকরিও পেয়ে যায়। রুবি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরের সব বাসনপত্র এবং অন্যান্য সমস্ত জিনিস ওলটপালট করে দেয়। আজকে আমি সব ভেঙে ফেলবো, সব কিছু। সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিল। কিছু বলি না বলে দিনের পর দিন এদের সাহস বেড়েই চলেছে। আমার বাড়িতে এসে এরা আমার কথাই শুনবে না? মামার বাড়ির আবদার পেয়েছে নাকি? রান্নাঘর থেকে রুবি চেঁচামেচির আওয়াজ পেয়ে তার 3 বৌদি মেঘনা, রূপালী এবং তানিয়া সেখানে ছুটে আসে। আরে আরে রুবি, কি হয়েছেটা কি তোমার? এরকম করছো কেন? এ বাবা, এতগুলো কাচের প্লেট গ্লাস সব ভেঙে ফেললে তুমি? কি হয়েছে তোমার বলো তো? কি আবার হবে? আজকে আবার দেখো মাথায় কোন ভূত চেপেছে। এক দিন এক রকমের ঢং। ও আচ্ছা, আমি ঢং করি তাই তো? ঠিক আছে, আজকে আসুক দাদারা বাড়িতে। আমি সকাল 7টার সময় ব্ল্যাক কফি খাই, জানো কি না? সকালবেলা চোখ খুললেই ব্ল্যাক কফি না পেলে আমার মাথা গরম হয়ে যায়। আরে আরে, মাথা ঠান্ডা করো রুবি। আমি তো রূপালীকে বলেছিলাম সকালবেলা। থাক, বাড়িতে 3-3টে বৌদি থাকতে শেষ পর্যন্ত আমাকেই রান্নাঘরে কফি বানাতে আসতে হলো। হ্যাঁ, তবে এসেই যখন পড়েছো তখন তো নিজের কফি নিজেই বানিয়ে নিতে পারতে। এসব ভাঙচুর করার কি দরকার ছিল তোমার? তবে যাই হোক, এতদিন পর রান্নাঘর তোমার পদধূলি পেয়ে ধন্য হয়ে গেল। হ্যাঁ, আমি তো সেটাই করতে এসেছিলাম। চিনির কৌটো খুঁজে পেলাম না, ব্ল্যাক কফি খুঁজে পেলাম না, কি করব বলো? তাই আমি রাগ সামলাতে না পেরে সব তছনছ করে দিয়েছি। দেখেছো তো দিদি, কেমন গর্ব করে বলছে আবার। আমি নিজের হাতে সকাল 7টার সময় তোমার ঘরে ব্ল্যাক কফি বানিয়ে রেখে এসেছিলাম। তোমার তো ঘুমই ভাঙতে চায় না, তাতে কি আমাদের দোষ বলো তো? আসলে আমাদের পেছনে লাগা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমার হাতে অত সময় নেই যে তোমাদের পেছনে লাগবো আমি। এখন কটা বাজে? 11টা। আমি কি ঠান্ডা কফি খাবো নাকি? বেশি না কথা বলে কফি বানিয়ে আমার রুমে নিয়ে এসো। উফ, কি গরম রান্নাঘরে। আর হ্যাঁ, আমার জন্য এগ স্যান্ডউইচও করে নিয়ে আসবে। রুবি তার বৌদিদের অর্ডার করে তার রুমে চলে যায়। রুবি এরকমই ছিল। অনেক ছোটবেলায় তার বাবা মা মারা যাওয়ার পর থেকে জয়, বিপ্লব এবং বাপন তার 3 দাদা মিলে অনেক ভালোবাসা দিয়ে তাকে বড় করেছে। আগে তার দেখাশোনার জন্য বাড়িতে 3টে কাজের লোকও থাকতো, কিন্তু তার দাদারা বিয়ে করে বউ নিয়ে আসার পর রুবি কাজের লোকেদের কাছ থেকে বের করে দিয়েছিল। রুবি তার দাদাদের কাছে খুবই আদুরে ছিল। তার চোখের জল তার দাদারা মোটেই সহ্য করতে পারত না, আর সেটারই সুযোগ নিয়ে রুবি তার বৌদিদের সঙ্গে খারাপ ব্যবহার করত। একদিন দুপুরবেলা রুবি তার রুমে শুয়ে শুয়ে টিভি দেখছিল। তখন তানিয়া অর্থাৎ তার ছোট বৌদি সেখানে এসে বলে, রবি চলো খেয়ে নেবে চলো,
দিদিরা বসে আছে তোমার জন্য, একসঙ্গে খাবে তাই। না, আমি বাইরে গিয়ে তোমাদের সঙ্গে বসে খাবো না। বাইরে এসি নেই, এবছর খুব গরম পড়েছে, খেতে খেতে আমার খুব গরম লাগে। যাও, আমার খাবার আমার রুমে নিয়ে এসো। কি হলো, চাও? না কিছু না, ঠিক আছে আনছি, দাঁড়াও। তানিয়া রান্নাঘর থেকে রুবির জন্য দুপুরের খাবার নিয়ে আসে। এই নাও রবি, তোমার খাবার এনে দিয়েছি। আর বলছি যে তোমার খাওয়া হয়ে গেলে এটো বাসনগুলো একটু রান্নাঘরে বেসিনে রেখে আসবে, কেমন? কি, রান্নাঘরে বাসন রাখতে যাব? তোমার সাহস কি করে হলো আমাকে হুকুম করার? কেন, তোমার কি এমন কাজ আছে যে আমার খাওয়া হয়ে গেলে বাসনটা নিয়ে যেতে পারবে না? না না, হুকুম করার কি আছে, আমিও তো খেতেই যাচ্ছিলাম। আর এটো বাসন এভাবে ফেলে রাখতে নেই, পোকামাকড় বসবে যে, রোগ হবে তো। হ্যাঁ, তোমরা তো চাও যে আমি মারা যাই, আর এই পুরো বাড়িটাই তোমরা রাজত্ব করবে, আমার দাদাদের উপর কব্জা করবে। উফ রবি, তুমি কি সব বলো? একটু বুঝে সুঝে কথা বলতে পারো না? তুমি এই বাড়ির সবার থেকে ছোট, কিন্তু তোমার মুখের কথাগুলো অনেক বড় বড়। দেখো ছোট বৌদি, আমাকে কথা শেখাতে আসবে না। আমাকে খাবার দিয়ে চলে যাবে এটা বললে কেন তুমি? আমি খাবো, আমার কি লাগবে না লাগবে আমি কি বারবার কুকুরের মতো ভাও ভাও করবো নাকি? এখানে বসো, আমার খাওয়া হয়ে গেলে তুমি নিজেই প্লেটটা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর মাথা গরম করো না, নাও আমি বসছি, তুমি খেয়ে নাও। এত রাগ করলে হয় নাকি সব সময়, পাগলি মেয়ে। রুবির উপর তার 3 বৌদি মাঝে মধ্যে খুব রেগে যেত, কিন্তু তবুও তাকে তারা বেশি কিছু বলতো না। আর তাছাড়া রুবির দাদাদের 3 বৌদি খুব ভয়ও করত। একদিন রুবি লুকিয়ে লুকিয়ে তার ছোট বৌদি তানিয়ার ঘরে যায় এবং তার আলমারি খুলে বলে, দেখি তো কি কিনেছে। দুপুরবেলা দেখেছিলাম কে একজন একটা পার্সেল দিয়ে গেল। আমাকে লুকিয়ে লুকিয়ে আমার ছোটদার কাছ থেকে টাকাগুলো ঝেপে ঝেপে অনলাইন শপিং করছে, আর আমি জানতেও পারছি না। ও মা, কি সুন্দর শাড়ি! ও মাই গড, এতগুলো নতুন শাড়ি! এগুলো তো নতুন, আমি আগে দেখিনি তো। রাত্রিবেলা রুবির ছোট দাদা বাড়িতে এলে রুবি বলে, কি রে দাদা, ভালোই স্বার্থপর হয়ে গেছিস আজকাল। কেন বোন, এমন বলছিস কেন? তোর আবার কি হলো? কি হলো মানে? তলে তলে নিজের বউকে শপিং করে দিচ্ছিস, প্রত্যেকদিন কিছু না কিছু পার্সেল আসতেই থাকে। আর আমি যে সেদিন বললাম দাদা আমাকে একটা গাউন কিনে দে, কই দিলি না তো সেদিন। আরে আরে, আমি কখন তোর বৌদিকে শপিং করে দিলাম? আমাদের ব্যবসার অবস্থা এখন একদমই ভালো নয় বোন। আর তোর ওই গাউনের দাম 17,000 টাকা, অত টাকা এখন নেই আমাদের কাছে। আমি তো তোকে কথা দিয়েছি কদিন পরেই কিনে দেব, একটু ধৈর্য ধর। বুঝেছি, বোনের বেলায় তোদের কাছে টাকা থাকে না, আর বউকে দেওয়ার বেলায় সব থাকে। কি বিপদে পড়লাম আমি, সত্যি বলছি। আমি লাস্ট কয়েক মাস তোর ছোট বৌদিকে কিচ্ছু কিনে দিইনি। ওই তো তোর বৌদি এসেছে। এই তানিয়া, তুমি অনলাইন থেকে কি শপিং করেছো বলো তো? রুবি আমার মাথা খারাপ করে দিচ্ছে শুধু। হ্যাঁ জানতাম, ঠিক এটাই হবে। আমার ঘরের আলমারি ঘেটে ঘেটে দেখে এসেছে। হ্যাঁ দেখেছি, তাতে কি? আমি কি চুরি করে নিয়েছি কিছু? না সেটা নয় রবি, তুমি ভুল ভাবছো। আমি কিছু অনলাইন শপিং করিনি। আমার বাবা মা আমার জন্য কয়েকটা শাড়ি কিনে রেখেছিল, ওটাই আজকে পার্সেল করে দিয়ে গেছে। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে ঠিক আছে, তোমার ওই শাড়িগুলোর মধ্যে একটা ব্ল্যাক কালারের শাড়ি আছে, ওটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা দাও আমাকে, আমার লাগবে। কিন্তু তানিয়া, আমার মা ওটা আমার জন্য পাঠিয়েছে, তুমি অন্য শাড়ি নাও। না, আমার ওটাই চাই। ছোটদা, দেখলি তো তোর বউয়ের মনে কত হিংসা, একটা শাড়ি চেয়েছি তাও দিচ্ছে না। আহা তানিয়া, কেন এমন করছো? দিয়ে দাও না, ও তো ছোট এখন। দিয়ে দাও, আমি তোমাকে অন্য শাড়ি কিনে দেব, কেমন? তানিয়া আর কিছু না বলে শাড়িটি রুবিকে দিয়ে দেয়। রুবি মনে মনে খুব খুশি হয়। রুবি প্রত্যেকদিন তার 3 বৌদিকে কোনো না কোনো ভাবে হেনস্থ করত। এভাবেই সময় কাটছিল। একদিন রুবির 3 দাদার বাড়ি ফিরে আসার সময় রুবি ঘরের কাজকর্ম করতে শুরু করে। তাই দেখে তার 3 দাদাই খুব অবাক হয়। বোন, তুই কাজ করছিস কেন? তোর বৌদিটা থাকতে তুই কাজ করছিস? হ্যাঁ দাদা, আসলে সত্যিটা কোনোদিনও চেপে রাখা যায় না, আজকে সত্যিটা বেরিয়েই এলো। দাদা, তোরা চলে যাওয়ার পর 3 বৌদি বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়, এমনকি রান্না পর্যন্ত আমাকে করতে হয়। বাড়ির সব কাজ আমি একাই করি। মানে এতদিন তাহলে সবটাই নাটক ছিল? হ্যাঁ দাদা, সব নাটক।
তোরা আজকে নিজের চোখে না দেখলে তো আমাকে বিশ্বাসই করতিস না। আমার উপরে অনেক অত্যাচার করা হয়। আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমার সঙ্গে এসব হতো না। রুবি কেঁদে কেঁদে তার 3 দাদাকে মিথ্যা কথা বলে। তারা 3 জনেই খুব রেগে যায়। না, তোমরা এসব বিশ্বাস করো না। এই বাড়ির কোনো কাজ করে না, সব কাজ আমরা 3 জন মিলে করি। এই মিথ্যা কথা বলছে। চুপ করো, মিথ্যা কথা আমার বোন বলছে না, তোমরা বলছো। যখন আমার বোনই সব কাজ করবে তখন তোমাদের বিয়ে করে কেন বাড়িতে এনেছিলাম? না, অনেক হয়েছে, আর নয়। তোমরা 3 জন বেরিয়ে যাও বাড়ি থেকে। আমার বোন আছে, আমাদের আর কাউকেই লাগবে না। আমাদের বাড়ির সব কাজ আমার বোন করবে, তোমাদের আর কোনো প্রয়োজন নেই বাড়িতে। কি বোন, তাই তো? হ্যাঁ দাদা, একদম ঠিক। তাড়িয়ে দে এদেরকে। কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই চলে যাচ্ছি। থাকো তোমরা তোমাদের আদুরে বোনের সঙ্গে। এই বলে রুবির 3 বৌদি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ির সমস্ত কাজকর্মের দায়িত্ব রুবির উপর এসে পড়ে। বাড়ির সব কাজ করতে করতে রুবি কয়েকদিনের মধ্যেই একেবারে নাজেহাল হয়ে পড়েছিল। আগে যেই মেয়ে 1 গ্লাস জলও ঢেলে খেত না, সেই মেয়েকে এখন সব কাজ করতে হচ্ছে। এভাবেই 1 সপ্তাহ কেটে যায়। উফ, আর পারছি না বাবা। বেশ ছিল সব, কি করতে যে ওসব করতে গেলাম। আমার বৌদিটা সত্যি খুব ভালো ছিল, আমার কত কেয়ার করত। আর আমি। রুবি তার ভুল বুঝতে পারে এবং তার দাদাদের কাছে গিয়ে তার ভুল স্বীকার করে নেয়। হ্যাঁ, আমরা সব জানি বোন। আমরা তোকে ছোট থেকেই দেখছি, তুই কেমন সেটাও জানি। তোকে উচিত শিক্ষা দিতেই আমরা সবাই মিলে এই নাটকটা করেছিলাম। তোর বৌদিদের আমি এখনই বাড়ি ডাকছি। কিছুক্ষণের মধ্যে রুবির 3 বৌদি বাড়ি ফিরে আসে। রুবি তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চায়। সকলে তাকে ক্ষমা করে দেয়। রুবি আগের মতো আর করে না। সে তার 3 বৌদিকে মায়ের মতো করে ভালোবাসতে থাকে।